পাবলিক পরীক্ষায় এ প্লাসের সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার মান। প্রত্যাশার চাপে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক মেধা বিকাশ। চাপ তো অনেক দেয় যে তোমার এ প্লাস পাইতে হবে। জিপিএ 5 নির্যাতন শুরু হয়েছে। এ প্লাস না পাইলে মানুষের মুখে অনেকটা কথা শুনতে হয়। গার্জিয়ানরা বাধ্য হচ্ছে যে বাচ্চাদের এ প্লাস পেতে হবে। অসুস্থ প্রতিযোগিতা বলছেন শিক্ষাবিদরা। ইংরেজিতে এ প্লাস পেয়েছি, কিন্তু 10টা বাক্য ইংরেজিতে লিখতে পারে না, তারা প্রমাণ করে যে তারা খুব ভালো ছাত্র, তাহলে আমি সেটা একমত হতে পারি না। আমার মনে হয় একটা অতি মূল্যায়ন চলছে কোথাও। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি ফাহমিদা মৌরুসি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। Got him this time. জয় দিয়ে বিশ্ব টি-20 মিশন শুরু করলো বাংলাদেশ। নেদারল্যান্ডসকে 8 রানে হারালো টাইগাররা। কক্সবাজার সমুদ্র সৈকতে বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। নিখোঁজের 8 ঘন্টা পর 2 ক্রুর লাশ উদ্ধার, আহত আরেক পাইলট চিকিৎসাধীন। চট্টগ্রামে স্কুল শিক্ষার্থী অপহরণ করে হত্যার দায়ে 6 জনের ফাঁসির আদেশ। রংপুরে তরুণী হত্যার দায়ে ভাইসহ 5 জনের মৃত্যুদণ্ডাদেশ। দেশের বাইরে থেকেই হ্যাক হয়েছে রিজার্ভের অর্থ, দাবি কেন্দ্রীয় ব্যাংকের। সঠিক যাচাই বাছাইয়ের আগেই দায়িত্বশীল পর্যায় থেকে মন্তব্য না করার পরামর্শ বিশ্লেষকদের। এবং সুন্দরবনে থামছে না হরিণ শিকার, হুমকিতে জীববৈচিত্র্য। অপরাধীদের গ্রেফতার না করার পেছনে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছে নাগরিক সমাজ। দর্শক, জয় দিয়ে বিশ্ব ও টি-20 মিশন শুরু করলো বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে বিশ্ব টি-20 মিশনটি শুরু করেছে টাইগাররা। দর্শক, এই খেলার কিছুটা অংশ চলুন আমরা দেখে আসি। And picks up the important points. .153 was the target. Started off slowly, the Netherlands. Nyberg looked good. 29 of 29. We're not used to that from him. He gets there much quicker than that. Lots of batsmen getting starts, but Bangladesh. দর্শক, খেলাটি যেখানে হচ্ছে এই মুহূর্তে ভারতের সেই হিমাচল প্রদেশের ধর্মশালায় আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ। আমরা চলে যাচ্ছি তার কাছে। রোজ, রাজু, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বাংলাদেশ জিতেছে, অসাধারণ জয়, দুর্দান্ত জয় বলা যাবে না, কিন্তু বাংলাদেশ যে পর্যায়ে ক্রিকেট খেলে আন্তর্জাতিক পর্যায়ে, সেই হিসেবে বাংলাদেশের এই জয়টা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রতিপক্ষ নেদারল্যান্ডস হলেও তারা র্যাঙ্কিং অনেক পিছিয়ে, যেমন ঠিক তেমনি তাদের কিন্তু নেই টেস্ট স্ট্যাটাস। সেই হিসেবে বাংলাদেশের এই জয়টা কিন্তু কষ্টার্জিত জয় হয়েছে। আর যেটা না বললেই নয়, তারপরে জয়টা সবসময় জয়। পূর্ণ পয়েন্ট পেল বাংলাদেশ, পূর্ণ 2 পয়েন্ট পেল বাংলাদেশ। তারপরে জয়টা যেহেতু আসরটা শুরু করেছে জয়ের মধ্য দিয়ে, তাহলে পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ। এইখানে এই ম্যাচে যে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের টাইট শিডিউলের কারণে কিন্তু খুব দ্রুতই এখানে এসে মানিয়ে নিতে পারেনি, এই একটা ব্যাপার স্পষ্ট হয়ে উঠেছে। যেটা নেদারল্যান্ডস এসে কিন্তু এখানে 7-8 দিনে ক্যাম্পিং করার পর এখানকার ওয়েদারের সাথে একটা নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এবং তারা ব্যাটিং এর সময় আমরা দেখেছি কিন্তু সাবলীলভাবে ব্যাটিং করতে পেরেছেন। এই উইকেট সম্পর্কে তাদের জানাশোনা ছিল, যেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্পর্কে ছিল না। একটা ম্যাচ যেহেতু পরবর্তী ম্যাচ বাংলাদেশের আয়ারল্যান্ডের সাথে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে কিছু হোমওয়ার্ক করতে হবে। এই ম্যাচের থেকে কিছু শিক্ষণীয় ব্যাপার থাকতে পারে, কারণ আপনি দেখেছেন যে টপ মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার কেউ কিন্তু দাঁড়াতে পারেনি, কেউ কিন্তু তামিমকে সঙ্গ দিতে পারেনি। একমাত্র তামিম একাই খেলেছেন এবং তামিমের অবদানই কিন্তু বাংলাদেশ জিতেছে। পাশাপাশি আরেকটা বিষয় না বললে নয়, যে এই উইকেটের সুবিধার কিছুটা হলেও আদায় করে নিতে পেরেছেন সাকিব। এটা সুখবর যে সাকিব তার স্বাভাবিক বোলিংয়ে ফিরেছেন, হয়তো ব্যাটিংয়ে রান পরবর্তী ম্যাচে পাবেন। আর যে বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছে যে বাংলাদেশের
সবচেয়ে মনোযোগ দিতে হবে, হাথুরু সিংকে এটা নিয়ে হোমওয়ার্ক করতে হবে। যে বিষয়টা সেটা হচ্ছে এই উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরবর্তী কি পরামর্শ দিতে পারেন, কারণ প্রতিপক্ষ কিন্তু পরের ম্যাচে A few domestic T20 tournament have done well in BPL and then went to PCL, did scored there as well. So I think the confidence, and I'm trying to work out the way, how should I bat. I've been talking to my coaches and all the senior players and trying to learn how to bat. So I think being calm in the middle, don't try to push too hard. That's the way maybe. Netherlands had two quick bowlers who finished quite respectable figures, Van der Houten and Van Meekeren. How difficult, how challenging were they to face on this surface? I think they bowled a decent line and length, and the wicket wasn't the easiest wicket to bat on. I think they bowled really well. Even the spinners were doing their job. I think I thought that we were 15 runs short, but the way our bowlers bowled, especially Thaksin, the way he bowled was unbelievable. So that set up us the game. You only had a couple of days to acclimatize to conditions here from home. Puts you in good stead, this win? Yeah, it definitely does. It's a bit different. We came back from summer and it's a bit coldish, and when you run, you feel like you have a breathing problem here. So that's fine. Today was a very important game for us. We won it, and there's a game day after. So we just need to put things together, what we did wrong, and try to improve in the next game. All right, alongside you, we've got Mr. Danvinder Singh, who is the Vice President of the HPCA. He will present Tamim Iqbal with his award tonight. Thank you very much for your presence, Mr. Singh, and congratulations to Tamim. Tamim Iqbal making sure ধারাবাহিক ফর্মে ফেরাটা যেমন জরুরি ছিল, এটা বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে অন্য বোলারদের। কিন্তু বরাবরের মতো বাংলাদেশের যে আলামিন হোসেনের কথা আমরা বলে থাকি, বরাবরই ব্রেক থ্রু এনে দেন, উনি আজকের ম্যাচেও এনে দিয়েছেন। তবে কিন্তু তিনি নর্মালি বাংলাদেশের পরিচিত সাম্প্রতিক সময়ে হয়ে উঠেছেন যে ব্লক হলে শেষের ওভার দিকে T20-র জন্য আদর্শ বোলার। কিন্তু ফাইনালে যেমন দেখা গেছে, এশিয়া কাপের ফাইনালে যেমন দেখা গেছে, আজকের ম্যাচেও কিন্তু দেখা গিয়েছে উনি নিজেকে ওই স্নায়ু চাপটা নিজের মধ্যে ধরে রাখতে পারেননি, যে কারণে তার এই ব্যাপারটাও টিম ম্যানেজমেন্টের জন্য একটা ভাবনার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর যদি বলি যে সাকিব এবং মুশফিক বাংলাদেশের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় এবং সবচেয়ে অভিজ্ঞ দুই খেলোয়াড়, এই দুইজন রান পাচ্ছে না দেখেই কিন্তু অন্য ব্যাটসম্যানদের উপর চাপটা বেড়ে যাচ্ছে, যে কারণে তাদের রানে ফেরাটাও জরুরি হয়ে গেছে। এদিক থেকে নাসির আজকে সুযোগ পেয়েছিলেন, কিন্তু নাসির কিন্তু এই উইকেটে নিজেকে মেলে ধরতে পারেননি। একটা কথাই বারবার বলতে হয়, আসলে এই জায়গার কন্ডিশনটা খুব জরুরি ছিল নিজেদের মানিয়ে নেওয়ার, কিন্তু কি করার, এশিয়া কাপের ফাইনাল খেলেই বাংলাদেশকে এখানে আসতে হয়েছিল। শিডিউলটা মারপ্যাচের কারণে হয়তো বাংলাদেশ একটু অসুবিধা হচ্ছে, কারণ একদিন পরই বাংলাদেশে কিন্তু খেলা। কালকে প্র্যাকটিস করার সুযোগ পায়, পরের দিন কিন্তু বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে খেলবে, পরের দিন আবার একদিন অনুশীলনের সুযোগ পেয়ে কিন্তু পরের দিন বাংলাদেশ ওমানের সাথে খেলবে। তো প্রতিপক্ষের থেকে সবচেয়ে বড় ভাবনার কারণ কিন্তু রাজু এখানকার কন্ডিশন। আজকে দুপুরে যখন আমি কথা বলছিলাম তখন কিন্তু জানিয়েছিলাম আকাশে কিন্তু মেঘ জমেছিল, সেই মেঘ কিন্তু শেষ বিকেলে এসে আবার সরে গেছে, আবারও কিন্তু আস্তে আস্তে মেঘ জমছে এবং শীত পড়েছে, বেশ শীত পড়েছে, এরকম আবার ওঠানামা করে। সবকিছু মিলে রাজু শেষ আমি আপনাকে বলতে চাই, বাংলাদেশের এই ম্যাচে অনেক ভুল ত্রুটি দেখা দিয়েছে, বিশেষ করে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে, যা পরবর্তী ম্যাচে নিজেদের সংশোধন না করতে হবে। রাজু, ফিরছি আপনার কাছে। সহকর্মী হুমায়ুন কবির রোজ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে হিমাচল প্রদেশে সেই ধর্মশালা থেকে, যেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে এক অসাধারণ অপ্রত্যাশিত এক জয় দিয়ে T20-র মিশন শুরু করেছে বাংলাদেশ দল। এবং আজকের এই ম্যাচ সেরা তামিম ইকবাল উভয়ের জন্যই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। খেলার আরো খবর থাকছে সন্ধ্যার সময়ের পরবর্তী অংশে। আমরা চলে যাচ্ছি অন্যান্য খবরে। কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরা টেক পয়েন্টে বেসরকারি একটি কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় আরো 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাইলট সহ মারা গেলেন মোট 3 জন। এই ঘটনায় উদ্ধার অপর এক পাইলট হাসপাতালে চিকিৎসাধীন। তবে বিধ্বস্ত বিমানটি তীরে নিয়ে আসতে কাজ করছে নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। আরোহীরা সবাই বিদেশি নাগরিক। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হঠাৎ আমাদের মাথার উপরে বিমানটা চলে আসার পরে ওইখান থেকে ফাঁক দিয়ে আবার সোজা এদিকে মানে কি পড়ে গেল। খুব কাছ থেকে দেখা বিমান বিধ্বস্তের ঘটনা এভাবেই জানাচ্ছিলেন স্থানীয় এ জেলে। তার মতো অনেক জেলেই বিমান বিধ্বস্তের সময় সেখানে উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজার বিমানবন্দর থেকে বুধবার সকাল 9:30টায় যশোরের উদ্দেশ্যে উড্ডয়ন করে মাছের পোনাবাহী কার্গো বিমানটি। এর 10 মিনিট পর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে বিমানটি নিয়ে বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করেন পাইলট, কিন্তু নিয়ন্ত্রণে আনতে না পারায় মুহূর্তেই বঙ্গোপসাগরের নাজিরার টেক সমুদ্র পয়েন্টে পাইলট সহ 4 জন আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে সেখানে থাকা স্থানীয় জেলেরা উদ্ধার কাজ শুরু করেন। আমরা মাছ না কিনে ওখানে গেছি, ওখানে যাইয়া যারা ফোনার প্যাকেট আছে প্যাকেটগুলো সব বাইরে গেছে। আমরা কয়েকটা ধরছিলাম, ধরানোর পরে ওখানে গেছে, ওখানে যাই আমরা উদ্ধার করার জন্য হাত থেকে কাটিয়ে ফেলছি। বিমানটা পানির মধ্যে ডুবে যে আপনি ভিতরে ঢুকে গেছে, উপর থেকে একটু দেখা যাচ্ছে পাঙ্খাটা দেখা যাচ্ছে আর কি। আমাদের জনবল লোকজন গাড়ি এবং অ্যাম্বুলেন্স আমরা ঘটনাস্থলে যাই। তিনি এবং জেলে আমাদের স্থানীয় লোকজন, গণ্যমান্য ভলান্টিয়ার, প্রশাসন, মিডিয়া, সাংবাদিক সবাই ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কাজে এবং আমরা 2 জনকে উদ্ধার করতে সক্ষম হই। জেলেদের সহায়তায় ফায়ার সার্ভিস বিধ্বস্ত বিমান থেকে পাইলট সহ 2 জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় এক পাইলটকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 2 জন রোগী আনা হয়েছে, তার মধ্যে একজনকে মৃত অবস্থায় পেয়েছি আমরা, আরেকজনকে জরুরি চিকিৎসার দেওয়ার মাধ্যমে বর্তমানে আমাদের সার্জারি অন্তঃবিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। উনি স্পেশালাইজ চিকিৎসকদের আন্ডারে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদিকে বুধবার বিকেলে দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়। বিধ্বস্ত বিমানটি তীরে নিয়ে আসতে কাজ করছে বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা। সময় সংবাদ, কক্সবাজার। নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকা থেকে সরাসরি কার্গো বিমান যোগাযোগ স্থগিত করেছে যুক্তরাজ্য। বুধবার দেশটির সরকারি ওয়েবসাইটে এই বিষয়টি জানানো হয়। বাংলাদেশ বিষয়ে যুক্তরাজ্য সরকারের ভ্রমণ বার্তায় বলা হয়, এর আগে দেশটির পক্ষ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে আপত্তি জানানো হয়েছিল, কিন্তু সেসব বিষয়ে এখনো সমাধান হয়নি। এ অবস্থায় অনির্দিষ্টকালের জন্য ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যে কার্গো পরিবহন স্থগিত করা হয়েছে। বিভিন্ন রুট ঘুরে যেসব কার্গো বিমান ঢাকা থেকে যুক্তরাজ্য যাবে সেগুলো দেশটিতে প্রবেশের আগেই পুনরায় পরীক্ষা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশে চলাচলে যে সতর্ক বার্তা জারি করা হয়েছিল, নতুন ভ্রমণ বার্তায় সেটি এখনো বহাল রাখা হয়েছে। চট্টগ্রামে স্কুল ছাত্র হিমেল দাসকে অপহরণের পর হত্যার দায়ে 6 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রংপুরে আঞ্জিরা হত্যা মামলায় ভাইসহ 5 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এছাড়া নাটোরের লালপুরে শিশু মুক্তি হত্যা মামলায় 1 জনকে ও গাজীপুরের টঙ্গীতে হত্যা মামলায় 1 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে স্কুল ছাত্র হিমেল দাস সুপমকে অপহরণের পর হত্যার দায়ে 6 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক সেলিম মিয়া এ আদেশ দেন। এছাড়া 6 জনের মধ্যে 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2011 সালের 8 মে বেড়ানোর কথা বলে এসএসসি পরীক্ষার্থী হিমেলকে অপহরণ করে হত্যা করে আসামিরা। মূলত সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এর যেন দ্রুত কার্যকর হয় এবং আমার ছেলের আত্ম যেন শান্তি পায়। 302-34 ধারায় 4 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের মধ্যে নজরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, সেলিম এবং সাগর। 302-109 ধারায় মিজান এবং সুনীলকে মৃত্যুদণ্ড দেন। রংপুরেও আঞ্জিরা হত্যা মামলায় ভাই সহ 5 জনকে মৃত্যুদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। মামলার বিবরণীতে জানা যায়, 2006 সালে পীরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ তার 4 সহযোগীর সহায়তায় ছোট বোনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার দায় স্বীকার করে মজিদ আদালতে স্বীকারোক্তি দেয়। পূর্বের একটি হত্যা মামলা থেকে রেহাই পেতেই হত্যা করা হয় আরজিনা বেগমকে। আপন বোনকে মেরে ফেলার জন্য সে সঙ্গে ছিল এবং এই মামলায় মোট 5 জন আসামি। বিজ্ঞ আদালত, আমরা রাষ্ট্রপক্ষে এই মামলা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং এই মামলার 5 জন আসামিকে ফাঁসির আদেশ বিজ্ঞ আদালত দিয়েছেন। এছাড়া নাটোরের লালপুরে শিশু মুক্তি হত্যা মামলায় শাহরুল নামে 1 জনকে ও গাজীপুরের টঙ্গীতে একটি হত্যা মামলায় আরও 1 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ইসমাত জাহান, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা। মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। অল্প অল্প ভলিউমে শর্তের গুবলেট, ব্রাউজিং থমকে যায়, ফুরায় ছাতার ইন্টারনেট। নতুন কানেকশন, কেউ শান্তি দেয় না, শান্তি
কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। দেশের পাবলিক পরীক্ষাগুলোতে প্রতি বছর পাল্লা দিয়ে জিপিএ 5 এর সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার মান, এমন অভিমত শিক্ষাবিদদের। বরং অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যাশার চাপে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক মেধা বিকাশের পথ। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা ব্যবস্থা জ্ঞানভিত্তিক না হয়ে ফল নির্ভর হয় অসুস্থ প্রতিযোগিতা বেড়েছে। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। আন্তর্জাতিক মানের সাথে তাল মেলাতে 2001 সালে দেশে প্রথম জিপিএ ভিত্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ শুরু হয়। প্রথমবার এ প্লাস পায় মাত্র 76 জন ছাত্র। পরে বাড়তে বাড়তে এক পর্যায়ে উত্তরপত্র মূল্যায়ন ও এ প্লাসের সংখ্যা এমন দাঁড়ায় যাতে বিশেষজ্ঞরা অস্বাভাবিক হিসেবে উল্লেখ করতে থাকেন। এ প্লাস পেতে অভিভাবকরা স্কুলের পাশাপাশি সন্তানদের নিয়ে দৌড়াচ্ছেন শিক্ষক ও কোচিং সেন্টারগুলোতে। এ প্লাসকে ঘিরে এই অসুস্থ প্রতিযোগিতার প্রভাব পড়ছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপর। চাপ তো অনেক দেয় যে তোমার এ প্লাস পাইতে হবে। এ প্লাস না পাইলে মানুষের মুখে অনেকটা কথা শুনতে হয়, তারপর নিজের কাছেও খারাপ লাগে। জিপিএ 5 নির্যাতন শুরু হয়েছে, আর এখন দেখা যাচ্ছে যে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা আসার ফলে সবাই জিপিএ 5 পায়। স্কুলের সুনামের জন্য আমার বাচ্চাকে আমি বলবো যে এ প্লাস পাওয়ার কথা। গার্জিয়ানরা বাধ্য হচ্ছে যে বাচ্চাদের এ প্লাস পেতে হবে। পড়ালেখার মান বাড়েনি, অবশ্যই রেজাল্টের মান বেড়ে গেছে। এসএসসিতে জিপিএ 5-এর সংখ্যা বাড়ার সাথে সাথে সমাপনী ও জেএসসি পরীক্ষায়ও বাড়ছে এ প্লাসের সংখ্যা। এসএসসিতে 2001 সালে এ প্লাস পেয়েছে মাত্র 76 জন শিক্ষার্থী। 10 বছর পর 2011 সালে 820 গুণ বেড়ে দাঁড়ায় 62,288 জন। আর 2014 সালে সর্বোচ্চ এ প্লাস 1,42,276 জন। দেশের শিক্ষা ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রিক হওয়ায় এ প্লাসের সংখ্যা বাড়ছে। তাই পাবলিক পরীক্ষা কমানো সহ শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পরামর্শ এই শিক্ষাবিদের। অনেকেই দেখেছি ইংরেজিতে এ প্লাস পেয়েছে, অনেকে গোল্ডেন জিপি নাকি একটা আছে ওটা পেয়ে এসছে, কিন্তু 10টা বাক্য ইংরেজিতে লিখতে পারে না। তারা প্রমাণ করে যে তারা খুব ভালো ছাত্র, তাহলে আমি সেটা একমত হতে পারি না। আমার মনে হয় একটা অতি মূল্যায়ন চলছে কোথাও। পরীক্ষার ফলাফলের উপর নির্ভর না করে তারা কতখানি জ্ঞান পেল সেটা একটা পরিমাপের বিষয় আমরা যদি তৈরি করে ফেলতে পারি তাহলে সেটাই তো যথেষ্ট। শুধু এ প্লাস নয়, সন্তানের মেধা অনুযায়ী সুনাগরিক হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, এমনটাই আশা শিক্ষাবিদদের। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নতুন কিছু প্রকল্প সহ কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপির সংশোধনী প্রস্তাব জমা দিয়েছে জাইকা, যাতে নতুন 5টি এমআরটি ও 2টি বিআরটি লাইন এবং ঢাকার আশপাশের জেলাগুলোকে সংযুক্ত করে 3টি বৃত্তাকার সড়ক নির্মাণের সুপারিশ করা হয়েছে। 2035 সালের মধ্যে এই প্রকল্পগুলোর বাস্তবায়নে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। শেখ জায়েদের রিপোর্ট। রাজধানী ও এর প্রবেশ পথগুলো যানজট মুক্ত করতে 20 বছর মেয়াদী কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপি মন্ত্রিসভায় অনুমোদিত হয় 2009 সালে। গত 6 বছরে 2-1টি উন্নয়ন প্রকল্প ছাড়া একরকম অকার্যকরী ছিল এসটিপির বাস্তবায়ন। নির্মাণাধীন মেট্রো 6 সহ আরো 4টি মেট্রো রেল নির্মাণের সুপারিশ আছে জাইকার সংশোধনী প্রস্তাবে। রয়েছে ঢাকার আশপাশের জেলাগুলোকে সংযুক্ত করে 2টি বিআরটি লাইন ও 3টি রিং রোড নির্মাণের প্রস্তাবও। মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকা বাজেটের এই প্রকল্পগুলো। রিভিশন ফাইনাল অলরেডি হয়ে গেছে। আমরা মন্ত্রী পরিষদের প্রেজেন্টেশনের জন্য এক্সিকিউটিভ সামারি রেডি করছি। অনুমোদন করার পরে ঢাকা শহরের জন্য প্রায়োরিটি বেসিসে যানজট নিরসনের লক্ষ্যে প্রাইম ভূমিকা পালন করবে। আশা করি ওটা এপ্রিলের মধ্যেই আমরা ফাইনাল মানে অনুমোদন পাবো আর কি। প্রস্তাবিত আরএসটিপির প্রকল্পগুলো বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে 2035 সাল। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বর্তমান যানজট এবং জনসংখ্যা বিবেচনায় নতুন নতুন পরিকল্পনা নয়, এসটিপিতে বিদ্যমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করা উচিত। 2035 সালে 5টা মেট্রো এবং 2টা বিআরটি করবে। তো 2035 পর্যন্ত আমি কি করব? আমার মাস ট্রানজিটের অবস্থা কি হবে? লোক সংখ্যা তো 2035-এ বেড়ে আপনার প্রায় 3 কোটির কাছাকাছি চলে যাবে। অনুমোদিত প্রজেক্ট এসটিপিকে কেন্দ্র করে কাজ শুরু হয়েছে। কোনো প্রজেক্টকে বাদ না দেওয়া, এই প্রজেক্টগুলোকে কিভাবে আরো ডেভেলপ করা যায় সেদিকে আগে যাওয়ার জন্য আমি বলবো। নতুন নতুন স্টাডির আর প্রয়োজন নাই। 2025 সালের মধ্যে এই পরিকল্পনার অধীনে মেট্রো 1 ও মেট্রো 5-এর কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্রশিল্পী ও নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, গাছ চাপায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ক্ষোভ।
তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। সুন্দরবন ও আশপাশের এলাকায় থামছে না হরিণ শিকার। একটি চক্র পাচার করছে হরিণের মাংস ও চামড়া। এমন অপতৎপরতায় হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। নাগরিক সমাজ বলছে প্রশাসনের দুর্বলতার কারণেই এটি সম্ভব হচ্ছে। এসএম সিফাতের ছবি ও এম এ আজিমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের অন্যতম সৌন্দর্য মায়াবী চিত্রা হরিণ, কিন্তু অর্থলোভী কিছু অসাধু চক্রের অপতৎপরতা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এ সৌন্দর্যকে। বছর বছর আশঙ্কাজনকভাবে কমছে সুন্দরবন ও আশপাশের হরিণের সংখ্যা। গত এক বছর ধরে বরগুনার পাথরঘাটায় 5 থেকে 6টি চক্র সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে হরিণ শিকার করছে। চরদোয়ানি এলাকায় বিক্রি হচ্ছে হরিণের মাংস, পাচার করা হচ্ছে চামড়া ও শিং। কিছুদিন পরপরই এই এলাকা থেকে জব্দ করা হচ্ছে জীবিত হরিণ, এর মাংস ও চামড়া। তবে প্রশাসনের সংশ্লিষ্টতার কারণে শিকারীরা গ্রেফতার হচ্ছে না বলে দাবি সচেতন মহলের। এই শিকারীদেরকে গ্রেফতার করা, আটক করা আসলে প্রশাসনের ব্যর্থতা মনে করি। আর প্রশাসন ইচ্ছা করলে এদেরকে ধরতে পারে, এদেরকে সাজা দিতে পারে। যারা শিকারী তাদের সঙ্গে তো আইন শৃঙ্খলা বাহিনীর একটা গোপন আতাত আছে, তার মাধ্যমেই এই কাজটা হয়। মাঝে মাঝে হরিণ উদ্ধার করা দরকার, এই উদ্ধার করে দেখায়। অবশ্য পুলিশ বলছে বনের শিকারীদের অবস্থান না জানায় পাচারকারীদের ধরা গেলেও তাদের আটক করা যাচ্ছে না। পাচারকারীরা হয়তো একটা গ্রুপের সাথে কন্ট্যাক্ট করে হরিণের চামড়া, তারা হরিণ মেরার পর হরিণের চামড়াটা নিয়ে যায়। পাচারকারীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা আর তাদের কোনো ক্লু দিতে পারে না। তবে আমরা ওই ব্যাপারটি নিয়ে কাজ করছি এবং একই সাথে কোস্টগার্ডও কাজ করছে। এই জয়েন্ট অপারেশনের মধ্য দিয়ে আমরা হয়তোবা আরো ভালো কিছু করতে পারবো। গত 7 মাসে র্যাব, পুলিশ ও কোস্টগার্ড উপজেলার বিভিন্ন এলাকা থেকে 7টি হরিণের চামড়া ও 439 কেজি হরিণের মাংস উদ্ধার করেছে, কিন্তু শিকারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সময় সংবাদ, বরগুনা। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের হ্যাক হওয়া $10 কোটি উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে শ্রীলঙ্কায় স্থানান্তরিত $20 মিলিয়ন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সন্ধ্যায় সাংবাদিকদের এই কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের কিছু অর্থ থেকে কিছু হ্যাক হয়েছে এবং তার পরিমাণটা প্রায় $81 মিলিয়ন। এবং তাছাড়াও আরও একটি অংশ হয়েছিল যেটি শ্রীলঙ্কায় গিয়েছিল, সেই $20 মিলিয়ন আমরা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছি। ফিলিপাইনে যেটি গেছে, সেই ফিলিপাইনের যে অ্যান্টি মানি লন্ডারিং কর্তৃপক্ষ, সেখানকার যে কেন্দ্রীয় ব্যাংক, সবাই আসলে এই বিষয়টিতে বাংলাদেশ ব্যাংককে সহায়তা করছে। আমাদের বর্তমান অবস্থাটা আরো সুদৃঢ় হয়েছে এবং আমরা কিন্তু পুরো টাকাই ফেরত পেতে পাবো, অচিরাত ফেরত পাবো, এই আশাটা রাখি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের হ্যাক হওয়া অর্থের বিষয়টি খতিয়ে দেখতে একটি জাতীয় কমিটি করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর কখনো না ঘটে তা নিশ্চিত করতে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা উচিত বলেও মত তাদের। আর ঘটনাটি আন্তর্জাতিক হওয়ায় সঠিক যাচাই বাছাই ছাড়াই দায়িত্বশীল পর্যায় থেকে কোনো মন্তব্য করা উচিত নয় বলেও মনে করেন সাবেক ব্যাংকাররা। তাদের সিস্টেমে ঢুকে কেউ দিচ্ছে না আমাদের সিস্টেমে ঢুকে কেউ দিচ্ছে, এটা কিন্তু তদন্ত করতে হবে ভালো করে। তদন্তের আগে কনফার্মেশন দিয়ে দিলে এটা বোধহয় ঠিক হবে না। ফেডারেল রিজার্ভ এন্ডে হয়ে থাকে, তারাই যদি দেখা যায় ওই এন্ডে কেউ হ্যাক করে টাকাটা ট্রান্সফার করানোর ব্যাপারে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ গভর্নমেন্ট রিকভারি করার জন্য ফেডারেল রিজার্ভের কাছে ক্লেম করতে হবে, এটা হতে পারে। আর যদি আমাদের এন্ডে হ্যাক হয়ে বা কেউ একজন এই ইনস্ট্রাকশন পাঠিয়ে থাকে, তাহলে আমরা তো আইডেন্টিফাই করেছি, এটা যাতে পুনরাবৃত্তি না হয়। বিশ্ব টি-20 খবর। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাশিত জয় দিয়ে বিশ্ব আসর শুরু করলো বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচে 8 রানে জয় পেয়েছে টাইগাররা। আগে ব্যাট করে তামিমের অপরাজিত 83 রানে 7 উইকেটে 153 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে 7 উইকেটে 145 রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস।
ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল। ধর্মশালায় টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 18 রানেই বিদায় নেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। সাব্বিরকে নিয়ে 42 রানের জুটি গড়ে দলের রানের চাকা সচল রাখেন তামিম। 15 রানে সাব্বির আউট হবার পর 5 রান করে বিদায় নেন সাকিবও। তামিমকে সঙ্গ দিতে ব্যর্থ হন অভিজ্ঞ মাহমুদুল্লাহ ও মুশফিক। 112 রানে 5 উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন তামিম। 4 বছর পর টি-20তে 50 তুলে নেন তিনি। শেষ পর্যন্ত তামিমের অপরাজিত 83 রানের ইনিংসে লড়াই করার মতো 153 রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 21 রানে ওপেনার বারেলসিকে হারায় নেদারল্যান্ডস। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা মাইবুরকে ব্যক্তিগত 29 রানে ফেরান নাসির হোসেন। এরপর কুপার ও বোরেনের ব্যাটে ভালোভাবে এগোচ্ছিল ডাচরা, তবে অভিজ্ঞ সাকিব এই দুই ব্যাটসম্যানকে আউট করলে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ দিকে আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিতে না পারায় 145 রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। আগামী 6 মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 17টি সেকেন্ডারি বর্জ্য ট্রান্সফার স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। দুপুরে হাজারীবাগে প্রথম সেকেন্ডারি বর্জ্য ট্রান্সফার স্টেশন উদ্বোধনের পর তিনি একথা জানান। এর মাধ্যমে খুব দ্রুত বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলেও জানান মেয়র। তিনি বলেন 2016 সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই কার্যক্রমেরই একটি অংশ এই সেকেন্ডারি বর্জ্য ট্রান্সফার স্টেশন স্থাপন। মোট 17টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন আগামী 6 মাসের মধ্যে আমরা স্থাপন করব এবং চালু করব। এই স্টেশনগুলো আপনার যখন চালু হয়ে যাবে বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। আপনারা জানেন যে আমাদের পরিচ্ছন্ন বছর 2016 যে ঘোষণা করেছি, ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছি। আগের থেকে বেশ কিছুটা আপনার উন্নতি হয়েছে পরিস্থিতি, তবে সম্পূর্ণভাবে সুফল পেতে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। বিধানসভা নির্বাচনের প্রচারণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে ভোট চাইলেন মালদা, মুর্শিদাবাদে। আজ ঘোষণা হচ্ছে বিজেপি প্রার্থীদের নাম। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। রাজধানীর বনশ্রীতে 2 শিশু হত্যা মামলায় মা মাহফুজা মালিক জেসমিনের আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে মামলার একমাত্র আসামি মাহফুজাকে তোলা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগেও মাহফুজাকে জিজ্ঞাসাবাদের জন্য গত শুক্রবার 5 দিনের রিমান্ড দেন আদালত। গত 29 ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে নিজ বাসায় 2 শিশু নুসরাত জাহান ও আলভি আমানের মৃত্যু হয়। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রথমে অভিযোগ করা হলেও পরবর্তীতে ময়নাতদন্তে তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের 28 মার্চের দলীয় কাউন্সিলের তারিখ পরিবর্তনের আভাস দিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেন। আমাদের প্রাথমিকভাবে আলোচনা হয়েছে আমরা 28 মার্চ সম্ভবত আমাদের কাউন্সিলের তারিখ এটা পরিবর্তন করা হতে পারে। এটা আমাদের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী তারিখটা আমরা সেদিকে আমরা ঘোষণা করব। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবেন তাদেরকে অনুরূপভাবেই শাস্তি ভোগ করতে হবে, সকলে বহিষ্কার করা হবে। যে এই সমস্ত বিদ্রোহী প্রার্থীর পক্ষে যারা কাজ করবেন বা মদত দিবেন বা সহায়তা করবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইউপি নির্বাচনে সরকারের ছিনতাই করা বিজয়কে নির্বাচন কমিশন বৈধতা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানান। জুড়ে ইউপি নির্বাচন এলাকাগুলোতে এবং পৌর নির্বাচনগুলোতে জনগণের অংশগ্রহণকে পদদলিত করে যারা সব আত্মসাৎ করে নিচ্ছে তাদের ছিনতাই করা বিজয়কে বৈধতার সনদ দিচ্ছে নির্বাচন কমিশন। সরকার
গণতন্ত্র হত্যার উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই নির্বাচন কমিশন তার হীন কর্মকাণ্ডের মধ্য দিয়ে গণতন্ত্রকে আগেই শয্যাশায়ী এবং মরণাপন্ন করে তুলেছেন। চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মরদেহ শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষ। সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। বিশিষ্টজনেরা বলেন, মিঠুর এই অসময়ে চলে যাওয়ায় দেশ বঞ্চিত হয়েছে অনেক সৃজনশীল কাজ থেকে। গুণী শিল্পীর অকাল মৃত্যুর জন্য নগর কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন তারা। খালিদ মাহমুদ মিঠু কারো বন্ধু, সুহৃদ, আবার কারো স্বজন। তবে সম্পর্ক যাই হোক, শেষবারের মতো সদ্য প্রয়াত গুণী শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদ মিনারে। সকালে বারডেম হিমাগার থেকে মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে। মিঠুর এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। প্রখ্যাত এই নির্মাতার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন তার সহকর্মীরা। চোখের পলকে যে একজন মানুষ এভাবে চলে যেতে পারে আমরা কল্পনা করতে পারি না। সে আমার ছাত্র ছিল। খালিদা অসম্ভব রকম কর্মঠ ছিল। একজন শিল্পী তার কর্ম দিয়েই দেশপ্রেম, মানব প্রেম প্রকাশ করে। মিঠু তাই করেছিলেন। মিঠু আমাদের স্মৃতিতে চিরজাগরুক থাকবে। অনেকে বলবেন এটা একটা দুর্ঘটনা, কিন্তু যে কারণে দুর্ঘটনাগুলো সম্মিলিত সাংস্কৃতিক জোট, সেই কারণগুলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের আমার মনে হয় সভাপতি গোলাম নগরে আমরা যারা বাস করি তাদের একটু খতিয়ে দেখা দরকার। শহীদ মিনারে 2 ঘন্টা রাখার পর নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে, যেখানে শিক্ষাজীবন পার হয় গুণী এই শিল্পীর। তার স্ত্রী চিত্রশিল্পী কনক চাপা চাকমা জানান, খালিদ মাহমুদ মিঠুর অধরা স্বপ্ন বাস্তবায়নের কথা। তো অনেক স্বপ্ন বড় ছিল এবং তার সামনে অনেক কাজ। ওর তৃতীয় সিনেমাটা মানে এই 2 মাসের মধ্যে সে শুরু করতে, আমার ছেলে ফিল্ম মেকিং এর উপরে পড়বে, ওই কমপ্লিট করার পরে সেই জিনিসটা তারা করতে চায় দুজনেই। ওরা বলছে যে আমরা বাবার কাজগুলো করব। এখন আমার দায়িত্ব হলো ওদেরকে উপযুক্ত করে মানুষ করা, কারণ এখন আমার বাবা মা দুজনের ভূমিকায় তো আমাকে নিতে হবে। গত 7 মার্চ রিকশা যোগে বাসায় ফেরার পথে ধানমন্ডিতে গাছ চাপায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। মিঠু গহীনের শব্দ চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয় হন, অর্জন করেন শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার। এছাড়া জোনাকির আলো বেশ প্রশংসা কুড়ায়। চলচ্চিত্র নির্মাণ ও ছবি আঁকার পাশাপাশি লেখক হিসেবেও পরিচিত ছিলেন এই গুণী শিল্পী। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। একাত্তর মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার ফজলুল হক খান আর নেই। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে বেলা 12টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের জটিলতাজনিত রোগে ভুগছিলেন। শ্রদ্ধা জানাতে আগামীকাল সকাল 11টায় তার মরদেহ নেওয়া হবে ঢাকা মোহামেডান ক্লাবে। পরে দুপুর 1টায় নিয়ে যাওয়া হবে গণপূর্ত ভবনে। সেখান থেকে বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্টের আল্লাহ মসজিদে তার তৃতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে ফজলুল হক খান এর মরদেহ। প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেত্রী বেগম জিয়ার বক্তব্যের সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে বিএনপি নেত্রীর প্রতি আহ্বান জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আওয়ামী লীগ বা আমাদেরকে বিএনপির কাছ থেকে ভদ্রতা শিখতে হবে না। আমরা যখন কথা বলি চিন্তা ভাবনা করেই বলি। বিএনপি নেত্রীকে নিজের চেহারাটা আয়নায় দেখতে হবে আগে, তারপরে অন্য সময় কথা বলতে হবে। আর প্রধানমন্ত্রীর সামনে যখন তিনি কথা বলবেন, ভদ্রতার সময় তিনি কথা বলা উচিত, ভদ্রভাবে তাকে সম্বোধন করা উচিত। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন কোনো কাউন্সিলর ভোটে কিন্তু হয়, আওয়ামী লীগের কাউন্সিলরদের ভোটে হননি, জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, যে নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল। উত্তরবঙ্গ দিয়েই ভোটে প্রচার পর্ব শুরু করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদা ও মুর্শিদাবাদে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচারে অংশ নেন তিনি। তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর শিগগিরই আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে বিজেপি। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
আন্তর্জাতিক নারী দিবসকেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারণা শুরুর দিন হিসেবে বেছে নিলেন দলটির প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিবসটি উপলক্ষে উত্তরবঙ্গের মালদা ও মুর্শিদাবাদে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে তৃণমূলের নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনের প্রচারণা চালান মমতা। এর আগে পশ্চিমবঙ্গের এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে অন্য দলের চেয়ে তৃণমূল এগিয়ে আছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। মানুষ যেখানে তৈরি সেখানে তৃণমূল তৈরি থাকবে, এটা খুব স্বাভাবিক, এবং আমরা একটু এগিয়ে, এটা আমি বলতে পারি এই কারণে, এই কাজটা আমরা মানুষের কাছ থেকে শিখেছি। কাজ কখনো ফেলে রাখতে নেই, কাজ সবসময়, কাজের আগে কাজ যাতে এগিয়ে যায়, এটাই আমাদের কাজ। বামপন্থীর একটা আদর্শ, আমাদের একটা আদর্শ, বিজেপির একটা আদর্শ। আমি বিজেপিকে সাপোর্ট করি না, তার কারণ হচ্ছে ওদের সাম্প্রদায়িক রাজনীতি, কমিউনাল পলিটিক্স। আমি বামফ্রন্টকে সমর্থন করি না, তার কারণ বামপন্থী সবাই খারাপ, এটা আমি বলবো না, আমি কোনোদিনই বলি না। কিন্তু যে অত্যাচার ওরা করেছে 34 বছর ধরে, সর্বনাশ করে দিয়ে গেছে নেগেটিভ পলিটিক্সে, সেটা আমি সাপোর্ট করি না। পশ্চিমবঙ্গে 4 এপ্রিল শুরু হতে যাওয়া 6 দফা বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি প্রার্থীরাও। অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, ফুটবলার বাইচুং ভুটিয়া সহ ভোটের ময়দানে সবাই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমি যেখান থেকে যা টাকা পাই সেগুলো এখানে এনে দিই। আমি হয়তো কোথা থেকে টেলিভিশন কম্পিটিশনও যদি আমি জিতি, সেখানে হয়তো বারাসাতের জন্যই আমি কিছু টাকা এনে মিটিং বসেছি প্ল্যান করার জন্য, সব সাথে বসে প্ল্যান করে এটা আমি ভালো করে ক্যাম্পেইনটা স্টার্ট করব। उसी हद तक बात करो। এদিকে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের আংশিক প্রার্থী তালিকা প্রকাশের 24 ঘন্টা পর কংগ্রেসের পক্ষ থেকেও মঙ্গলবার বিকেলে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তবে বিজেপি মঙ্গলবার পর্যন্ত তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে না পারলেও 2-1 দিনের মধ্যেই দলটির আংশিক তালিকা প্রকাশের কথা রয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার মধ্যেই মঙ্গলবার মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়। পুলিশ জানায় বোমা বাঁধার সময় ওই 2 ব্যক্তির মৃত্যু হয়। এতে আহত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সময় সংবাদ, কলকাতা। টি-20 বিশ্ব আসরের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল এবং এরপর পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলার কারণে এই সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেকে প্রস্তুত করতে সুবিধা হয়েছে বলে মনে করেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সেরা টাইগার ওপেনার তামিম ইকবাল। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাচদের বোলিংয়ের পাশাপাশি নিজের দলের পেসার তাসকিন আহমেদেরও প্রশংসা করেন তামিম। বিশ্ব আসরের আগে আমি বিপিএল, পিএসএল খেলেছি, এরপর এশিয়া কাপও খেলেছি, তাই ভালো খেলার একটা চেষ্টা তো ছিলই। আর উইকেটে যখন বোলাররা সুবিধা পাচ্ছিল তখনই ঠিক করেছিলাম ভুল করা যাবে না। ওদের বোলাররা ভালো বোলিং করেছে, পেসারদের পাশাপাশি উইকেট থেকে স্পিনাররাও সুবিধা পেয়েছে। আর আজকের ম্যাচে তো আমাদের তাসকিনের বোলিং অসাধারণ হয়েছে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। Finds the fielder and extra cover. Bangladesh take the points. This Group A clash. It's 140. জয় দিয়ে বিশ্ব টি-20 মিশন শুরু করলো বাংলাদেশ। নেদারল্যান্ডসকে 8 রানে হারালো টাইগাররা। কক্সবাজার সমুদ্র সৈকতে বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। নিখোঁজের 8 ঘন্টা পর 2 ক্রুর লাশ উদ্ধার, আহত আরেক পাইলট চিকিৎসাধীন। চট্টগ্রামে স্কুল শিক্ষার্থী অপহরণ করে হত্যার দায়ে 6 জনের ফাঁসির আদেশ। রংপুরে তরুণী হত্যার দায়ে ভাই সহ 5 জনের মৃত্যুদণ্ডাদেশ। দেশের বাইরে থেকেই হ্যাক হয়েছে রিজার্ভের অর্থ, দাবি কেন্দ্রীয় ব্যাংকের। সঠিক যাচাই বাছাইয়ের আগেই দায়িত্বশীল পর্যায় থেকে মন্তব্য না করার পরামর্শ বিশ্লেষকদের। এবং পাবলিক পরীক্ষায় A+-এর সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার মান, বলছেন শিক্ষাবিদরা। প্রত্যাশার চাপে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক মেধা বিকাশ। দর্শক, এই ছিল আমাদের সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।